মাননীয় দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সঙ্গে আছেন প্রহ্লাদ দাস। তিনি বলেছেন যে এই যে মোবাইলের জন্ম কোথা থেকে হয়েছে এবং এই যে টিভি আপনারা ঘরে বসে দেখতে পারেন, সেই টিভির জন্ম কোথা থেকে হয়েছে, বিষয়টা কিন্তু অত্যন্ত গম্ভীর দর্শক। তিনি আরো বলেছেন আজকের ছেলেমেয়েরা এই সমাজে এতটা খারাপ হয়ে যাচ্ছে কিসের কারণে, তার মূল কারণটা কি। আমরা কি সত্যি ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে আজকে আমাদের ছেলে মেয়েকে খারাপ করতেছি? সত্যি কি আমরা এই মোবাইলটাকে আমরা আজকে তাচ্ছিল্য ভাবে ব্যবহার করছি? সত্যি কি আজকের যুগে মোবাইল ব্যবহার করা উচিত? এই আধুনিক যুগে, যন্ত্রপাতির যুগে মানুষ যত প্রযুক্তির পথে এগোচ্ছে তত কিন্তু সমাজটা ডুবে যাচ্ছে। সমাজ কি হচ্ছে, সমাজের শৃঙ্খলা ডিসিপ্লিন গুলো সব ভেস্তে যাচ্ছে এবং মানুষ ধর্ম থেকে বিচ্যুত হয়ে আজ অধার্মিকে পরিণত হচ্ছে। চলুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। নাম কি বল বল। আমি সেই মাস্টার নয় যে তোরা পড়া করবি, ঢিল ঢিল করে হাসবি আর আমি এমনি পাস করে চলে যাব নাকি। হ্যাঁ, অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়ে গেছে তোমরা সকলে। কৃষ্ণ নামের বাসরে বসছে, হাতে তার ফোন। ফোনের ভালো নাম কি বলো? এই ফোনের ভালো নাম কি? যে ফোনটা তোমরা ব্যবহার করছো, ফোনের ভালো নাম কি বলো? আরে বলবে তো, ভালো খারাপ একটা বলো না। আমি কতবার তোমাদের সাবধান করেছি, তোমরা কিন্তু এই বাসরে এত সাবধান আমি কোনোদিন যে করিনি। আপনারা ইউটিউব দেখে নিবেন। হ্যাঁ, ফোন ব্যবহার করবি। এর 5 নাম্বার জানিস কি রে? 5 নাম্বার জানিস? হরি বল জানি, শুধু খেতে জানি আর নোংরা নোংরা লোককে ফোন করতে জানি আর নোংরা নোংরা ছবি মোবাইলে ভর্তি করতে জানি। যা বলবো গাঁট ফাটানো কথা বলবো, ভালো লাগে ডাকবেন, না না ডাকবেন। আমি এসেছি যখন শাসন করতে যাব, আমার কাজ এটাই। মোবাইলে যদি কাউকে ফোন করতে হয় নাম্বারটা লিখে রাখ, পাসকোড নাম্বারটা। যদি দুদিনে বাঁচবি 16 32 64 12 ফোন করবি, যদি রক্ষা পাবি। হ্যাঁ, ফোনের ভালো নাম জানো? ফোনের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র। দূরের ভাষা কাছের কেন্দ্রে শোনা যায় বলে তাই তার নাম দূরভাষ কেন্দ্র। এই ফোনের জন্ম কোথায় হয়েছিল জানো? এই ফোনের জন্ম হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। এই ফোনের বাবার নাম হচ্ছে গবল মুনি। এই গবল মুনির পুত্র সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বসেছিলেন। তার চোখ বেঁধে দেওয়া হয়েছিল, অজ্ঞানের চোখ বলে, কেননা তুমি এখানে থেকে চোখ বন্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাবে আর সেই যুদ্ধ অন্ধ ধৃতরাষ্ট্রকে বলতে পারবে। ওইখান থেকে টিভির জন্ম হলো, যাকে বলা হয় দূরভাষ কেন্দ্র নয়, দূরদর্শন। এই কোথায় মিটিং হচ্ছে, কোথায় যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের যুদ্ধ বাংলায় দেখা যাচ্ছে। দূরদর্শন, দূরের জিনিস কাছে দর্শন করা যায়, এর নাম দূরদর্শন। আর দূরভাষ কেন্দ্র, টেলিফোনকে দূরভাষ কেন্দ্র বলা হয়। এখন তবু টিভির তার আছে, আর 2 বছর পরে টিভির তার লাগবে না, এমনিতে চলবে। বলে তার না চলে কি? তার আছে, কিন্তু সেই চোখ আমাদের নেই বলে তার দেখা যায় না। তারে 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 যোগ না হলে সবসময় লাইট লিড শুটিং থাকবে, লাইট জ্বলবে না। তাই তার সঙ্গে তার যোগ করো। নেগেটিভের সঙ্গে পজিটিভ না যোগ করলে যেমন একটা আলো জ্বলে না, ঠিক তেমনি ভক্ত আর ভগবানের সম্প্রীতি না হলে ভক্ত ভগবানকে পায় না। নিদাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ, কি গো, শুনতে খারাপ লাগবে কিন্তু আমি পালালে টের পাবে যে কথাগুলো ঠিক বলেছি কি ভুল বলেছি। এটা একটা স্কুল, এটা একটা স্কুল। আর স্কুলে কিন্তু গুরুদেবের কথা, মাস্টারমশাইয়ের কথা, স্যারের কথা শুনতে হয়। স্যার কোনোদিন আপনাদের খারাপ কথা বলবে না। বলে কেন? না, আমি খারাপ কথা বলার জন্য তো শিক্ষা করে আসিনি, আমি তোমাদের ভালো কথা বলবো, যেটা তোমরা জানো না সেটা শিক্ষা করে নিয়ে যাবে। এতে কেউ রাগ করতেও পারে। কি গো, যার ভালো লাগলো সে আমাকে ভালো বলবে, যার গায়ে বাজলো সে আমাকে খারাপ বলবে, তাতে আমার দুঃখ নেই। কারণ আমি কথাটা সবার জন্যই প্রকাশ করে দিয়ে যাব। ওরা হয়তো তার যুক্তি যাটা করে অনেক লোককে নিয়ে আমার গাড়িটা ঘিরবে, যে তুমি আমাকে এই কথা বললে কেন আসরে। কি গো বাবা, তুমি ঘিরতে পারো, আমি সত্যের প্রতীক, আমার মৃত্যু হতে পারে তাও ভালো, কিন্তু আমি অধর্মের কাছে মাথা নোয়াতে নারাজ। আজকে ছেলে মেয়ে মোবাইলের জন্য পাগল কার জন্য জানো?
ডেফিনেশন জানতে হবে। আজকে ওয়াই মানে আমাদের মা বাবার জন্য আজকে ছেলে মেয়ে নোংরা হয়ে যাচ্ছে। ক্লাস 5-এ পড়ে, তার হাতে মোবাইল, হ্যাঁ, তার হাতে মোবাইল। ছেলে মেয়ে বাবা মার কাছে সিগারেট খায়। আজ পর্যন্ত আমি বাবা মার কাছে চা খেতে ভয় পাই। ভাবতে পারেন, আমি এতটাই আমার মা বাবাকে শ্রদ্ধা করি, বিশেষ করে আমার বাবাকে। আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন এদেরকে। আমি বাবার কাছে কখনো এইরূপ দাঁড়িয়ে কথা বলি না, এইরূপে কথা বলি। বাবা মালিক, আমি চাকর। চাকরের কিভাবে আচরণ করা উচিত সেটা আমার কাছ থেকে জগতে শিখবে। কখনো বাবা মার কাছে উঁচু গলায় কথা বলতে নেই, নম্র হয়ে থাকতে হয়। যদি বৃন্দাবনে গেছেন দেখবেন যত বড় বড় বৃক্ষ তার মাথাটা কিন্তু নোয়ানো আছে। কেন না, সেটা শাসক দল, সেটা শাসক কাহিনী। আমরা আমাদের ইউনিট ঠিক নেই বলে আজকে সকল মানুষ আমাদের ঘৃণা করে। আজকে বাংলাদেশের মুসলমান ও হিন্দুকে পিটিয়ে মারছে কেন? তাদের ইউনিট আছে, আমাদের ইউনিট নাই। তাদের সংখ্যা এক আছে, আমাদের নাই। আমি কালী বলছি, তুমি মার খেলে তো আমার কি? এই জন্য যত পথ তত মত, আমাদের সংখ্যা এক নেই বলে আমরা নিজেরা নিজেদের দোষে মার খেয়ে মরছি। এর জন্য দায়ী অপর কেউ নয়। আমরা অপরকে বলি তুমি গোমাংস খাও, তোমার লজ্জা করে না? বুড়ো কালে তুমি গরুটাকে মুসলমানকে বিক্রি করে দাও। এটা আমার জানা দরকার। আগে আমাকে নিজেকে আয়নায় দেখতে হবে আমি সঠিক আছি কিনা। নিউ ইয়র্ক শহরের 6th অ্যাভিনিউতে দাঁড়িয়ে মার্টিন কুপার সেই ফোন দিয়ে একটি কল করেন। তিনি ফোন করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের একজন গবেষককে। কথাটা ছিল সংক্ষিপ্ত কিন্তু ঐতিহাসিক। তিনি জানিয়েছিলেন তিনি একটি হাতে ধরা মোবাইল ফোন থেকে কথা বলছেন। চারপাশের মানুষ তখনও বুঝতে পারেনি তারা কি দেখছে। একজন মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু কোনো তার নেই। অনেকেই ভেবেছিল এটি কোনো রেডিও বা সামরিক যন্ত্র। সেদিনের সেই কল কোনো বাণিজ্যিক ঘোষণা ছিল না, ছিল একটি প্রমাণ এই প্রযুক্তি সম্ভব। কিন্তু সম্ভব হলেই তো বাজারে আসে না। সেই ফোন সাধারণ মানুষের হাতে পৌঁছতে আরও প্রায় 1 দশক সময় লেগেছে। শুনলেন প্রহ্লাদ দাসের কথা কীর্তন। তিনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলির তাৎপর্য এবং বিশ্লেষণ আমি করতে যাচ্ছি। দেখুন, তিনি যে জগতের কথাগুলি বলছেন সেই জগৎ হচ্ছে আধ্যাত্মিক জগৎ। কিন্তু বর্তমান এই যুগটা চলছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। আজকের সমাজ বিজ্ঞান ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। সকালবেলায় যখন দাঁত ব্রাশ করে তখন টুথব্রাশটাও ওই বিজ্ঞানের, ওই ব্রুশটাও বিজ্ঞানের, এবং সমস্ত প্রোডাক্ট বিজ্ঞানের। অতএব বর্তমান যুগের মানুষ হয়েছে বিজ্ঞান সম্মত যুগের আধুনিক মানুষ। বিজ্ঞান সম্মত যুগের আধুনিক মানুষ। এই মানুষগুলোকে যদি আপনি প্রমাণ দিয়ে শাস্ত্র শেখাতে পারেন এবং যুক্তি দ্বারা, বিজ্ঞান ভিত্তিক যুক্তি দ্বারা যদি মানুষগুলোকে আপনি শিক্ষা দিতে পারেন, তবে কিন্তু মানুষগুলো এই আধ্যাত্মিক জগৎকে ভালোবাসবে এবং আধ্যাত্মিক জগৎকে তারা ভালোবেসে ভক্তির পথে আসবে। অন্যথা কিন্তু মানুষ ধীরে ধীরে এই ভক্তির থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই দেবদেবী পূজার থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ মানুষ দেবদেবী পূজা করে কিছু ফল পায় না। অনর্থক লাখো লাখো টাকা খরচা করে দেবদেবীর পূজা করে, তারপর ওই দারু পান করে আবার ওই আগের অবস্থায় ফিরে আসে। তাই দর্শক, আপনারা বুঝে যাবেন কথাগুলো যে আজকের সমাজে কি দরকার। আজকের সমাজে দরকার হচ্ছে বিজ্ঞান। আজকের সমাজে যে শাস্ত্রগুলি বলা হচ্ছে সেগুলি কি সত্যি বিজ্ঞান ভিত্তিক কথা বলে? আজকের বড় বড় কীর্তনীয়রা যে কথাগুলি বলছে সত্যি কি তারা বিজ্ঞান ভিত্তিক কথা বলছে? না ভাই, বলছে না। ওই প্রদীপ পালের মতো কীর্তনীয় বলছে তুলসীর মালা গলায় দিলে সাপে কামড়াবে না, কিন্তু অথচ হাজার হাজার মানুষ সাপে কামড়ে মারা যাচ্ছে। এগুলো কি? ঘরে 4-4টে তুলসীর গাছ রাখুন, 4 কানি দিয়ে 4টা। কেউ বলছে বাবর তুলসী রাখুন, কেউ বলছে কৃষ্ণ তুলসী রাখুন, কেউ বলছে রাধা তুলসী রাখুন। এগুলো কি? এগুলোর কোনো প্রমাণ নেই, সত্যতা নেই। আজকে আপনি যে কৃষ্ণ ভগবানের কথা বলছেন, আপনারা কৃষ্ণকে পরমেশ্বর বলছেন, সচ্চিদানন্দ ঘনব্রহ্ম বলছেন, অনাদির আদি গোবিন্দ বলছেন, কিন্তু সেই গীতাতে কি আছে? সেই গীতাতেই বলা আছে আমি কৃষ্ণ নই। কিন্তু এই শ্লোকটুকু অর্থ এরা জানে না। ওখানে বলা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমাত্মানম সৃজাম্যহম পরিত্রাণে সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। এই কথাটার মানে কি? যখনই ধর্মের নামে গ্লানি হয় এবং কুসংস্কার আমাদের দেশে ভরে যায়,
অন্যায় অবিচার বেড়ে যায়, তখনই ভগবান কোনো না কোনো রূপ ধারণ করে ধর্মকে পুনঃস্থাপন করে এবং দুষ্ট দিগকে দমন করে। আবার কি বলল ভগবান? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আর এরা কি বলল? ওই শ্লোকটার অর্থটাই এরা বুঝতে পারলো না। এরা কি বলল? যে ওখানে শ্রীকৃষ্ণ ভগবান বলছে যে আমার শরণে তুমি এসো না ভাই। এই যে সর্বধর্ম পরিত্যাজ্য শরণং ব্রজ মামেকং, অর্থাৎ ওখানে তিনি বলেছিলেন অর্জুন তুমি সর্বধর্ম পরিত্যাগ করে ওই পরমেশ্বরের শরণে যা। সেই পরমেশ্বরটা কে আজ পর্যন্ত এরা জানে না। ওই চাই প্রহ্লাদ দাস হোক, ওই প্রদীপপাল দাস হোক, ওই দীনকৃষ্ণ ঠাকুর দাস হোক, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী হোক, শম্পা গোস্বামী হোক, যেই হোক না কেন, কেউ কিন্তু জানে না। ওই কৃষ্ণ পর্যন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত এদের ভক্তি নেই। তো এরা কি করে সমাজের কল্যাণ করবে ভাই? এরা না তো চার বেদকে দেখেছে, না চার বেদকে এরা পড়েছে, আরো তো উপরে আর একটা বেদ আছে সপ্তম বেদ। এদেরকে যদি বলা হয় ভাই শাস্ত্র কয়টা, এরা শ্রীমদ ভাগবতকে বলবে শাস্ত্র, 18 পুরাণকে বলবে শাস্ত্র। এগুলো শাস্ত্র? তাই এদের জ্ঞান হচ্ছে আধা অধুরা জ্ঞান। তাই আসরে উঠে এরা 9কে 6 বলে আর 6কে 9 বলে। এদের হচ্ছে আসর জমানো নিয়ে কথা, মানুষকে ভ্রমে ফেলে দেওয়া নিয়ে কথা, মানুষকে এন্টারটেনমেন্ট করা নিয়ে কথা। তাই এই সমস্ত কীর্তনিয়াদের থেকে যদি আপনারা দূরে থাকেন অনেকটা ভালো থাকবেন। আর ইনি যে বললেন যে এই যে সঞ্জয়ের থেকে দূরভাষ কেন্দ্রের আবিষ্কার হয়েছে এবং মোবাইলের আবিষ্কার হয়েছে, এগুলো ভুয়ো। সঞ্জয়কে সেই দিব্য দৃষ্টি দিয়েছিল কে? ব্যাসদেব। দিব্য দৃষ্টি আলাদা, আর এই যে প্রযুক্তি, এই যে বিজ্ঞান, এটা আলাদা। ওইটা আর এটা এক হতে পারে না ভাই, এগুলো ভুয়ো। তাই এই সমস্ত কথাগুলির অর্থ বর্তমান যুগে ছেলেরা আর মেনে নিতে চায় না। এগুলো ভুয়ো কথা, কাল্পনিক জগতের কথাকে মেনে নিতে চায় না। এটা একবিংশ শতাব্দীর যুগ, এটা শিক্ষিত সমাজের যুগ এবং মডার্ন যুগ। এই মডার্ন যুগে আপনাকে বিজ্ঞান ভিত্তিক কথা বলতে হবে এবং প্রমাণ দেখাতে হবে। যেমন দীনকৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে টুকিটাকি প্রমাণ দেখায়। তাই আমি বলবো দর্শক, এই সমস্ত কীর্তনীয়রা যখন কীর্তন করতে আসে, তাদের কাছে আপনারা প্রমাণ চাইবেন যে আপনি যে কথাটা বললেন তার প্রমাণ দেখান। প্রমাণ ছাড়া এদের কথা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। প্রমাণ ছাড়া এদের কথা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ, এটা আপনি 100% জেনে রাখবেন। তাই দর্শক, আপনাদের প্রতি এতটুকু অনুরোধ, সর্বদা শান্তিবার্তা চ্যানেলটিকে ফলো করবেন, সত্যটা জানতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আগ্রহী থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।